নমস্কার বন্ধুরা, গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি পড়ে শোনাতে চলেছি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের রহস্যময় উপত্যকা। আমরা সবাই জানি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটি গোয়েন্দা চরিত্র হলো দীপ কাকু আর তার সহকারী ঝিনুক। তাহলে আসুন আমরা দেখে নিই এই রহস্যময় উপত্যকায় কি অথবা কি রহস্য লুকিয়ে আছে আর তা দীপ কাকু আর ঝিনুক কিভাবে সলভ করে। আজ আমরা এই উপন্যাসের প্রথম পর্ব শুনব। ঝিনুকের ইদানিং একটা নতুন ঝোঁক চেপেছে। খবরটা এখনো পর্যন্ত কেউ জানে না। গোপনীয়তার কারণ একটা কাজও সে এখনো কমপ্লিট করতে পারেনি। সম্পূর্ণ না করে কোন স্পর্ধায় সে ঘোষণা করবে, আমি একজন সম্ভাবনাময় ডিটেকটিভ গল্পের রাইটার। গোয়েন্দার নাম ঠিক হয়ে গেছে, আদিত্য রায়, জম্পেশ নাম। দীপঙ্কর বাগচির চেয়ে অনেক ভালো। চেহারাও দীপ কাকুর তুলনায় অনেক হ্যান্ডসাম। 6.5 ফুটের মতো হাইট, ফর্সা টকটকে গায়ের রং, ক্লিন শেভেন। চোখে চশমার বালাই নেই। মার্শাল আর্টেও ওস্তাদ। তেমনই বন্দুকের নিশানা, মানে জাস্ট অপোজিট দীপ কাকু। আদিত্য রায়ের সহকারী ওর কলেজমেট কানাই ঘোষ। ভীষণ ভালোবাসে আদিত্যকে। শার্লক হোমসের অ্যাসিস্ট্যান্ট ওয়াটসনের মতো সমস্ত ঘটনাপঞ্জি লিখে রাখেন তিনি। চরিত্রের কাঠামো একদম তৈরি। এই ফ্রেমে 3টি অসমাপ্ত গল্প লিখে ফেলেছে ঝিনুক। রহস্যর জট এতটাই পাকিয়ে গেছে যে নিজেই খুলতে পারেনি। এসব গল্প কাউকে পড়ানো যাবে না। কেউ হাসবে, কেউ বা দেবে স্তোক সান্ত্বনা, যার কোনোটাই ঝিনুকের কাম্য নয়। কদিন হলো খুব হতাশ লাগছে। মনে হচ্ছে এ লাইন আমার নয়। আজ সকাল থেকে 4 নম্বর গল্পটা চেষ্টা করছে ঝিনুক। মাঝে কম্পিউটার ক্লাস, ক্যারাটে ক্লাব ঘুরে এসেছে। এখন সন্ধে, পাতা 6 লেখাও হয়ে গেছে গল্পটা। ভাবা রয়েছে অনেক দূর। একটু আগে ভাবনাটা খতিয়ে দেখতে গিয়ে হোঁচট খেল প্রবল। প্লটটা মোটামুটি এরকম: কলকাতার এক বড়লোক বনেদি বাড়ির অষ্টধাতুর একটি মূর্তি চুরি গেছে। বিষ্ণু মূর্তিটার হাইট 1 ফুট, ওজন 1 কেজি। এ বাড়িতে আদিত্য রায় আগে এসেছেন, তার দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি এটা। বাড়ির লোক আদিত্য রায়কে তদন্তের ভার দেন। আত্মীয়দের মধ্যে এত বড় ডিটেকটিভ থাকতে খামোখা পুলিশের কাছে যাবেন কেন? তদন্ত করতে গিয়ে আদিত্য রায়ের ধারণা হয় মূর্তিটা এখনো এ বাড়িতেই আছে, সরিয়ে ফেলা হয়নি। চোর ওই বাড়িরই কেউ। কোথায় লুকিয়েছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। গভীর চিন্তায় ডুবে থাকা আদিত্য দাঁড়িয়েছিলেন নাচঘরের ঝাড়বাতির নিচে। বাড়ির গা দিয়ে বয়ে গেছে হুগলি নদী। হাওয়া আসছিল এলোমেলো। ঝাড়বাতি দুলছিল রিনঠিন শব্দে। হঠাৎই কপালে ভাঁজ পড়ে আদিত্য রায়ের। এ বাড়িতে ঝাড়বাতির শব্দ তিনি আগেও শুনেছেন। আজ যেন কেমন অন্যরকম আওয়াজ। আসলে চুরি যাওয়া মূর্তিটা লুকোনো আছে ওখানেই, সেটাই আবিষ্কার করবেন আদিত্য রায়। কিন্তু মুশকিল হচ্ছে, অত উঁচুতে ঝাড়বাতির মধ্যে জিনিসটা রাখলো কে? যদি ছুঁড়ে দিয়ে থাকে, জিনিসটা আটকে না গিয়ে পড়ে ভেঙেও যেতে পারত। তাতে চোরের কোনো লাভ হতো না। ভাবনা এখানে এসেই থেমে গেছে ঝিনুকের। 1 ইঞ্চিও এগোতে পারছে না। এতটা লেখা পাতা কি শুধুই পণ্ডশ্রম? পেনটা খাতার উপর নামিয়ে রাখে ঝিনুক। চেয়ারে ঠেস দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। গোয়েন্দা গল্প লেখা যে এত কঠিন কাজ আগে বুঝতে পারলে কিছুতেই চেষ্টা করতো না। তাকে এ কাজে পবিত্র করেছে একজনের উপেক্ষা।
তিনি এখন ড্রয়িং রুমে বসে বাবার সঙ্গে দাবা খেলছেন, অর্থাৎ দীপ কাকু। মিশরের রানীর চিঠির উদ্ধারের পর থেকে তিনি আর কোনো কাজেই ঝিনুককে সহকারী করেননি। জিজ্ঞেস করলে বলেছেন, এখন সব বাজে বাজে কাজ নিয়ে আছি, তোমার ভালো লাগবে না। কি ধরনের কাজ জানতে চেয়েছিল ঝিনুক। উত্তরে দীপ কাকু বলেছেন, যেমন ধরো, এক ভদ্রলোক রোজ অফিস থেকে বাড়ি ফিরে দেখেন তার পাঞ্জাবির পিঠে কালি ছিটানোর দাগ। কে যে কোথায় অফিসে না বাসে কাজটা করেছে ধরা যাচ্ছে না। আর একটা কেস, বরানগরের ঘোষাল বাড়ির সামনে প্রত্যেক শনিবার সিঁদুর লাগানো ফুল, বেলপাতা, কাঁচ ভাঙা ছোট আয়না পড়ে থাকতে দেখা যায়। এটা হচ্ছে তুক করা। ঘোষাল বাড়ির অনিষ্ট কামনা করে করছে কেউ বা কারা। আরও কেসের কথা বলতে যাচ্ছিলেন দীপ কাকু, বাবা সামনেই ছিলেন। বলে ওঠেন, কেন এসব ফালতু কেস নাও, দর কমে যাবে তোমার, বুদ্ধিতে জং ধরে যাবে। যারা এসব কেসের অপরাধী খুবই অল্প বুদ্ধির মানুষ। এদের সঙ্গে টক্কর দেওয়া কি তোমার মতো জিনিয়াসকে মানায়? প্রশংসাটা হজম করে দীপ কাকু বলেছিলেন, উপায় নেই দাদা, এগুলোই আমার নেট প্র্যাকটিস। নেমে পড়েছি যখন এ লাইনে, মাথাটাকে সচল রাখতেই হবে, চালাতেও হবে খরচ। আমি তো আর শখের ডিটেকটিভ নই। সত্যি বলতে কি, কেসগুলো শুনে ঝিনুকেরও খুব একটা ভক্তি জাগেনি। তবুও তারও তো প্র্যাকটিসের দরকার। রানী চিঠি উদ্ধারের পর কাগজে, টিভিতে ঝিনুকের নাম, ফটো সবই বেরিয়েছে। দীপ কাকু ছিলেন অন্তরালে। আত্মীয় স্বজন, বন্ধুরা তারপর থেকে ঝিনুককে প্রায়ই জিজ্ঞাসা করে, তোদের পরের এক্সপেকটেশন কি? শুনে শুনে বোর হয়ে গেছে ঝিনুক। কেন যে দীপ কাকুর কাছে বড়সড় কেস আসে না কে জানে। না আসার যথেষ্ট কারণও আছে। যা গেটআপ, সিথি কাটা চুল, মোটা গ্লাসের চশমা, অ্যাভারেজ হাইট, পায়ে চটি, শার্ট ইন করে নালে কালে। তাই তো ঝিনুক সৃষ্টি করেছে আদিত্য রায়কে। সমস্যা হচ্ছে, আদিত্য রায় যতই স্মার্ট হন, মাথার গ্রে ম্যাটারটা তো ঝিনুকেরই। বুদ্ধির দৌড় তাই সংক্ষিপ্ত। দীপ কাকুর ওপর অভিমান করেই গোয়েন্দা গল্প লিখতে আরম্ভ করেছিল ঝিনুক। একটা লেখা কমপ্লিট করে সবাইকে চমকে দেওয়ার ইচ্ছে ছিল। বোঝা গেল হবে না। আজকের লেখাটার জন্য আফসোস হচ্ছে, প্রায় মেরে এনেছিল। চেয়ার ঠেলে উঠে পড়ে ঝিনুক। দীপ কাকুর কাছেই যেতে হবে মনে হচ্ছে। একটু যদি গাইড করেন দাঁড়িয়ে যাবে গল্পটা। নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে ঝিনুক। বাবা, দীপ কাকু জগৎ সংসার ভুলে দাবার বোর্ডে নিমগ্ন। ঝিনুক বাবার সোফার পাশে গিয়ে দাঁড়ায়। বাবা হয়তো টেরই পাননি। গলা ঝেড়ে ঝিনুক বলে, দীপ কাকু, আপনার সঙ্গে একটু কথা ছিল। বোর্ড থেকে চোখ না তুলেই দীপ কাকু বলেন, গল্পটা কোথাও এসে আটকে গিয়েছে? স্বাভাবিক কারণেই চমকায় ঝিনুক। যদিও এরকম পরিস্থিতিতে দীপ কাকু তাকে আগেও অনেকবার ফেলেছেন, প্রতিবারের মতো এবারেও কৌতূহলী হয় সে। জানতে চায়, কি করে বুঝলেন? মাথা নিচু দীপ কাকু বলে যান, বৌদি বলছিলেন তুমি নাকি লাইব্রেরি থেকে বই নিয়ে এসে কদিন খুব পড়াশোনা করছো, লিখছো। কাল একবার ঢুকেছিলাম তোমার ঘরে, টেবিলে দেখলাম আর্থার কোনান ডয়েল, গিলবার্ট কিথ, চেস্টারটন, কার্টার ডিকসন, আগাথা ক্রিস্টি। একসঙ্গে এত পড়লে মাথা তো গুলিয়েই যাবে। তা বলো, কোথায় আটকেছে গল্পটা? মেজাজটা পুরো বিগড়ে গেল ঝিনুকের।
ইচ্ছে হচ্ছে এখনই ছুটে যায় নিজের ঘরে, ছিঁড়ে ফেলে আজ সকাল থেকে লেখা 6টা পাতা। পরক্ষণে মায়া জাগে নিজের লেখার ওপর। আহারে, গল্পটা প্রায় হয়েই এসেছে। অগত্যা একটা ঢোক গিলে ঝিনুক বলতে থাকে নিজের গল্প। মাঝপথে বাবা বলেন, দারুণ হচ্ছে, এগিয়ে যা। দীপকাকু কোনো মন্তব্য করেন না। হোঁচটের জায়গায় এসে ঝিনুক থামে। দীপকাকুকে জিজ্ঞাসা করে, কে হতে পারে চোর? কি উপায় রাখবে মূর্তিটা অত উঁচুতে ঝাড়বাতির মধ্যে? দীপকাকুর এক্সপ্রেশনে কোনো পরিবর্তন নেই। বোঝাই যাচ্ছে না ঝিনুকের প্রশ্নটা শুনেছেন কিনা। চেয়ে আছেন দাবার বোর্ডের দিকে। গুটি তুলে একটা দানও দিলেন। চালটায় বাবা পড়েছেন বেকায়দায়। ভুলেই গেছেন এই মাত্র ঝিনুক একটা গল্প বলছিল। নিজেকে কেমন যেন বোকা বোকা লাগে ঝিনুকের। এমন সময় ডোরবেলটা বেজে ওঠে। নিশ্চয়ই মা। গড়িয়াহাটে শপিংয়ে গিয়েছিলেন। বাবার পাশ থেকে এগিয়ে গিয়ে দরজা খুলে ঝিনুক। দেখে কুরিয়ারের লোক, তার মানে বাবার চিঠি। এ সময় প্রায়ই আসে। লোকটা কিছু বলার আগেই ঝিনুক বাবার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, তোমার চিঠি। তুই সই করে নিয়ে নে, চাল দিতে দিতে বলেন বাবা। কুরিয়ারের লোকটা বলে, চিঠিটা আখি সেনের নামে। ভ্রু কুঁচকে যায় ঝিনুকের। তাকে কুরিয়ার করে কে চিঠি পাঠাবে? বন্ধুরা কার্ডফার্ড পাঠাতে পারে, কিন্তু এখন তো কোনো উপলক্ষ নেই। প্রায় 20 দিন হতে চলল বাংলা নববর্ষ গিয়েছে। তাছাড়া বন্ধুরা এত খরচা করে কার্ড পাঠাবেই না। সই করে খামটা হাতে নিয়ে ঝিনুক টের পায় কার্ড নয়, পাতলা কোনো কাগজ। ডেলিভারি ম্যান চলে গেলে দরজা বন্ধ করে ঝিনুক। ফিরে এসে বসে সোফায়। খামটা খুলতে যাবে, দাবার বোর্ডে মন রেখে বাবা হাত বাড়ান। ঝিনুক বলে, তোমার নয়, আমার চিঠি। মুখ ফেরান বাবা। অবাক গলায় বলেন, তোকে কে আবার কুরিয়ার করে চিঠি পাঠালো? একটু যেন গর্ব ভরে খামটা খুলতে থাকে ঝিনুক। বেরিয়ে আসে পার্সোনাল প্যাডের পাতায় লেখা চিঠি। কাগজের মাথায় ছাপা অক্ষরে ইংরেজিতে লেখা, ডক্টর বিপুল নন্দী, বায়োটেকনোলজিস্ট, অ্যাড্রেস ডোভার লেনের, আর ফোন নাম্বার। বাবা ফের জানতে চান, কে? চিঠির ব্যাপারে দীপকাকুর কোনো কৌতূহল নেই। বাবাকে তাড়া দেন, চাল দিন রজতদা। দাবার ধাঁধায় ডুবে যান বাবা। ঝিনুক চিঠিটা পড়তে থাকে। জীবনে এই প্রথমবার তাকে কেউ কুরিয়ারে চিঠি পাঠিয়েছে। চিঠি শুরু হয়েছে এমনভাবে, স্নেহের আখি। লেটারের প্যাডের ওপর লেখা পড়ে আমার পরিচয় জানলে। বয়সটা বলি 65। একটা বিশেষ প্রয়োজনে দীপঙ্কর বাগচির সঙ্গে কথা বলতে চাই। মিস্টার বাগচির কর্মকুশলতা সম্বন্ধে জানতে পারি মিশরের রানীর চিঠি উদ্ধারের খবর পড়ে, যে অভিযানে তুমিও সঙ্গে ছিলে। আমার কেন জানি মনে হচ্ছে আমি যে সমস্যায় এখন পড়েছি, একমাত্র মিস্টার বাগচির মতো মেধাসম্পন্ন গভীর মনের ডিটেকটিভ আমাকে উদ্ধার করতে পারেন। দীপঙ্করবাবুর ঠিকানা, ফোন নাম্বার কোনোটাই আমার জানা নেই। যে কাগজে তোমাদের অনুসন্ধানের বিবরণ বিস্তারিতভাবে লেখা হয়েছিল, তাদের অফিসে ফোন করে তোমার ঠিকানা, ফোন নাম্বার পাই। ফোন করতে পারতাম, যদি উড়োফোন ভেবে গুরুত্ব না দাও, সেই ভেবেই এই চিঠি। যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার বাগচিকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। আগে একটা ফোন করে নিতে পারো। আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি। সমস্যা খুব গুরুতর বলে জেনো। এর সঙ্গে শুধু আমি জড়িয়ে নেই,
গোটা মনুষ্যকুল জড়িত। ইতি ডক্টর বিপুল নন্দী। ঝিনুককে লেখা হলেও চিঠিটা আসলে দীপকাকুর। তার জন্য মোটেই খারাপ লাগে না ঝিনুকের। আশা করা যায় এই তদন্তে দীপকাকু তাকে সঙ্গে নেবেন। চিঠিটা দীপকাকুর দিকে বাড়িয়ে ঝিনুক বলে, নতুন কেস। কেস শব্দটা দীপকাকুর একাগ্রতায় চিড় ধরায়। কপালে ভাঁজ ফেলে ঝিনুকের হাত থেকে চিঠিটা নেন, মন দিয়ে পড়তে থাকেন। বাবা কিছুটা বিস্মিত, বলেন, কি হলো দীপঙ্কর, তুমি ওর চিঠি পড়ছো কেন? উত্তর না দিয়ে চিঠি পড়া শেষ করেন দীপকাকু। উল্টে পাল্টে কাগজটা দেখে নেন, তারপর চিন্তায় ডুবে যান। বাবা কিছু বুঝতে না পেরে দীপকাকুর হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে থাকেন। ঝিনুক চেয়ে আছে দীপকাকুর মুখের দিকে। পরের সিদ্ধান্তটা কি নেন সেটাই দেখার। বাবা বলে ওঠেন, আরে এ চিঠি নিয়ে এত চিন্তার কি আছে? কেন এই কথা বলছেন? জানতে চান দীপকাকু। ঝিনুকের বন্ধুরা প্ল্যান করে এটা পাঠিয়েছে ওকে ঠকানোর জন্য। তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর থেকে খুব জাহির করেছে হয়তো নিজেকে। বাবার কথা পুরোপুরি ফেলে দিতে পারে না ঝিনুক। সত্যি সে একটু হাইট নিয়ে চলে বন্ধুদের মধ্যে, হেনস্থা করার একটা চেষ্টা নিতেই পারে ওরা। শ্রবণা, রুদ্রাণী, এলা, রাহুল, অয়ন সবার মুখ মনে পড়ে পরপর। মহা বিচ্ছু সবকটা। ঠোঁট উল্টে দীপকাকু বললেন, না রজতদা, এই চিঠি অরিজিনাল। কি করে বুঝলে? জানতে চান বাবা। হ্যান্ডরাইটিং আর চিঠির বয়ান দেখে। বয়স্ক এবং শিক্ষিত মানুষের লেখা। চিঠির ভাষাটাই বলে দিচ্ছে সেটা। বলে ঝিনুকের দিকে ফেরেন দীপকাকু। নির্দেশও দেন, যাও ভদ্রলোককে একটা ফোন করো। ফোন করে কি বলবো, কবে দেখা করছি আমরা? জানতে চাই ঝিনুক। দীপঙ্কর বলেন, আগে কথা বলে দেখে নি সমস্যাটা ঠিক কী রকম, আদৌ আমার এখতিয়ারের মধ্যে কি না, তারপর দেখা করার প্রশ্ন। ঝিনুকদের কথোপকথনে রজতও আগ্রহী হয়েছেন। বলেন, দেখ না রিং মেরে কি বলে, সায়েন্টিস্ট মানুষ, মনে তো হচ্ছে উঁচুমানের কেস পেতে যাচ্ছে দীপঙ্কর। দীপকাকুর হাত থেকে চিঠিটা নিয়ে ঘরের কর্নারে ফোন স্ট্যান্ডের সামনে যায় ঝিনুক। চিঠিতে লেখা নাম্বার ডায়াল করে। ও প্রান্তে রিং হচ্ছে, হয়েই যাচ্ছে, কেউ ধরছে না। একসময় থেমে গেল রিং। দীপকাকু বললেন, ধরছে না? মাথা নাড়ে ঝিনুক। আবার করো, বললেন দীপকাকু। দ্বিতীয়বারও কেউ ধরল না। ঝিনুক খানিকটা হতাশ। দীপকাকু বললেন, চিঠিতে লিখেছেন সবসময় বাড়িতে থাকি, এখন কেন নেই? ওটা কথার কথা, গিয়েছেন হয়তো আশেপাশে দোকানে অথবা বাথরুমেও থাকতে পারেন। বলে দাবার বোর্ডে মনোনিবেশ করেন রজত। ঝিনুক দেখে দীপকাকু বসে পড়েছেন খেলায়। আবার কতক্ষণ পর বিপুল নন্দীকে ফোন করা হবে ঠিক করা হলো না। মনটা ছটফট করে ঝিনুকের। অস্থিরতা কাটাতে ঝিনুক ফিরে যায় নিজের গল্পের সমস্যায়। ছোট্ট করে কেশে নিয়ে দীপকাকুর উদ্দেশ্যে বলে, তাহলে আমার ব্যাপারটা কি হলো? কে হতে পারে? কথা শেষ হওয়ার আগেই দীপকাকু বোর্ডের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, ডিটেকটিভ গল্প লেখার মতো সহজ কাজ খুব কমই আছে। অপরাধ, ক্লু, অপরাধী সবই তো তার হাতে। মাঝে মাঝে কিছুটা ধাঁধা তৈরি করতে হয়। তুমি সেটা আগেই করে ফেলেছ।
খুবই ইনোসেন্ট রাইটারের লক্ষণ এটা। এটা যে প্রশংসা নয়, ভালোভাবেই টের পায় ঝিনুক। দীপকাকুর গভীর আড়ালে লুকিয়ে আছে মিচকে হাসি। গল্পের স্বার্থে বিদ্রূপটা অগ্রাহ্য করে ঝিনুক বলে, বলুন না একটা সলিউশন। চাল দিতে দিতে দীপকাকু বলতে থাকেন, প্রাচীন আমলের বাড়ি, ঝাড়বাতি যখন আছে, অন্যান্য ল্যাম্পশেড থাকার কথা। বাড়ির একটা চাকর 1 সপ্তাহ অথবা 15 দিন অন্তর ঘরাঞ্চিতে উঠে বাতিদানগুলো পরিষ্কার করে। দোষটা তার ঘাড়ে চাপিয়ে দাও। ঘরাঞ্চি জিনিসটা কি জানো তো? সিঁড়ি উইথ স্ট্যান্ড। ঘরাঞ্চি বস্তুটা চেনে ঝিনুক, ইলেকট্রিশিয়ানরা ব্যবহার করে। গল্পের সমস্যাটা এত অনায়াসে সমাধান হয়ে যাবে আশাই করেনি ঝিনুক। এখন তার উৎফুল্ল হওয়ার কথা, হচ্ছে না মোটেই। গল্পটা আর নিজের বলে মানতে ইচ্ছে করছে না। আজ সকাল থেকে লেখা পাতাগুলো ফেলেই দেবে ঝিনুক। কুরিয়ারে আসা চিঠি ফের পড়তে শুরু করে ঝিনুক। কাগজে ভেসে ওঠে আর্ত অসহায় এক বিজ্ঞানীর মুখ। নিশ্চয়ই গভীর রহস্য লুকিয়ে আছে এই কেসে, যার পুরোটাই অজানা। ঝিনুকের গল্পের মতো বানানো নয়। আর একবার ট্রাই করো তো নাম্বারটা, বললেন দীপকাকু। তার মানে খেলায় মন নেই। চিঠিটা নিয়ে উনিও উদ্গ্রীব। ঝিনুক উঠে গিয়ে ফের ডায়াল করে। সেই একই ব্যাপার, রিং হয়ে যাচ্ছে। বারতিনেক রিডায়াল টিপেও লাভ হলো না। হতাশ ভঙ্গিতে ঝিনুক ফিরে আসছে। সোফা ছেড়ে উঠে পড়েন দীপকাকু। বাবাকে বলেন, রজতদা, বোর্ডের যা সিচুয়েশন, আপনি প্রায় জিতেই গেছেন। আমি বরং ভদ্রলোকের বাড়ি থেকে ঘুরেই আসি। ঝিনুক চট করে একবার দাবার বোর্ডের চোখ বুলিয়ে নেয়। দীপকাকু মিথ্যে অজুহাত দেখাচ্ছেন। খেলা ওর অনুকূলে। বাবা অবাক গলায় বলে ওঠেন, তুমি তো আশ্চর্য হ্যাংলা গোয়েন্দা দীপঙ্কর। ভদ্রলোক লিখেছেন ফোন করে আসতে, আগ বাড়িয়ে পৌঁছে যাবে। তাছাড়া তোমার চিঠিটা যে সত্যিকারের সেটা তোমার ধারণা মাত্র, ভুলও তো হতে পারে। চিঠিটা হয়তো ফলস, তবে বিষয়টা একবার খতিয়ে দেখা উচিত। কারণ চিঠির শেষ কথাগুলো খুবই সিরিয়াস। সমস্যার সঙ্গে শুধু আমি জড়িয়ে নই, গোটা মনুষ্যকুল জড়িত। যদি সত্যি তাই হয়। বলে হঠাৎ দরজার দিকে ঘুরে গেলেন দীপকাকু। ভূতগ্রস্তের মতো ছিটকিনি খুলে বেরিয়েও গেলেন। রজত হতভম্ব হয়ে তাকান মেয়ের দিকে। ঝিনুক হাত তুলে বাবাকে আশ্বস্ত করে। মুখে বলে, এখনই ফিরে আসবেন, ততক্ষণে ড্রেসটা চেঞ্জ করে নিই। আমাকেও তো যেতে হবে দীপকাকুর সঙ্গে। কি করে বুঝলি ফিরে আসবে? জানতে চায় রজত। নিজের ঘরের দিকে যেতে যেতে কাঁধ ঝাঁকিয়ে সব জানতা ভঙ্গিতে ঝিনুক বলে, বুঝলাম। ঘরে এসে জিন্স টপ পরতে না পরতেই ঝিনুক শুনতে পেল ডোরবেলের আওয়াজ। তারপরই দীপকাকুর গলা, রজতদা, চিঠিটা কোথায় রেখে গেলাম? চিঠি ছাড়া তো ভদ্রলোক আমার সঙ্গে কথাই বলবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করতে করতে ঝিনুক হাসে। মনে মনে বলে, এত ভুলো মন নিয়ে কি করে যে জটিল সব সমস্যার সমাধান করেন কে জানে। চিঠিটা রয়ে গিয়েছিল ঝিনুকের কাছে। হাতে নিয়ে ড্রয়িংয়ে আসে সে। চিঠিটা দেখিয়ে দীপকাকুকে বলে, এটা আমাকে অ্যাড্রেস করে লেখা, তাই আমিও যাব আপনার সঙ্গে। দীপকাকু আর না করতে পারেন না। বাবা বলেন, হ্যাঁ রে, তোর মা এলে কি বলবো? বলে দিও কাছাকাছি কোথাও গেছি। বন্ধুর বাড়ি? তুমি যেমন ভালো বুঝবে বলে দিও। বলে দীপকাকুর সঙ্গে বেরিয়ে যাচ্ছিল ঝিনুক।
বাবা বলেন, গাড়িটা নিয়ে তোর মা ফিরুক, তারপর না হয় তোরা গাড়িতেই যা। তোমার মাথা খারাপ? মাকে বুঝিয়ে রাজি করাতেই রাত কাবার হয়ে যাবে। বাড়ির বাইরে এসে ট্যাক্সি নিলেন দীপকাকু। রাস্তায় এখন গিজগিজ করছে গাড়ি। অফিস ছুটির টাইম। মুর অ্যাভিনিউ থেকে ডোভার লেন কমপক্ষে 40-45 মিনিট লাগবে। ট্রাফিক স্মুথ থাকলে 20 মিনিটের বেশি লাগার কথা নয়। দেরি নিয়ে ঝিনুকের কোনো মাথা ব্যথা নেই, বাবা ঠিকঠাক ম্যানেজ করে দিতে পারলেই হলো। ঝিনুকের এখন আফসোস হচ্ছে হামোকা কাছাকাছি কথাটা বলতে বলল বাবাকে। বন্ধুর বাড়ি কথাটাতেও না করেননি। বাবা যদি সবচেয়ে কাছের বন্ধু শ্রবণার বাড়ির নাম করে দেন, ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্টের এই মিস্টেকটা করা উচিত হয়নি। আর চোখে দীপকাকুর দিকে তাকায় ঝিনুক। গভীর চিন্তায় ডুবে আছেন। কেসটা না জেনেই এত যে কিসের চিন্তা কে জানে। বুক পকেট থেকে মোবাইল বের করলেন দীপকাকু। নম্বর টিপতে থাকলেন। ঝিনুক আন্দাজ করতে পারে আবার একবার ফোন করা হচ্ছে ভদ্রলোককে। ঝিনুকের আন্দাজ মিলল না। দীপকাকু কানে দিয়ে বলতে শুরু করলেন, বাপ্পা, দীপঙ্কর বলছি। বায়োটেকনোলজির ওপর রিসেন্ট কী ব্যাপারে রিসার্চ হচ্ছে বলতে পারিস? ঠিক আছে, আপাতত আমার কাজ চলে যাবে। তুই রাতে একবার ইন্টারনেটটা সার্ভ করে রাখিস তো, আমি কাল সকালে তোকে একটা ফোন করব। অপর প্রান্তের কোনো কথা শুনতে পেল না ঝিনুক। এটুকু বুঝতে পারল দীপকাকু হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছেন। ডক্টর নন্দী বায়োটেকনোলজিস্ট, বিষয়টার লেটেস্ট পজিশন না জেনে নিলে চলবে কেন? বায়োটেকনোলজি নিয়ে ঝিনুকের ধারণা খুবই সীমিত। সে যতটুকু জানে তা হচ্ছে জীবকোষ নিয়ে নানা কারিকুরি করাই জৈব প্রযুক্তির কাজ। চাহিদা মতো ফল ফুল ফলানো, মানুষের দেহকোষের জিন বিশ্লেষণ করে রদবদল ঘটিয়ে রোগ প্রতিহত করা, এরকম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে পৃথিবী জুড়ে। এসব ভারী ব্যাপারে ঝিনুকের কোনো ইন্টারেস্ট নেই। তার একটাই চাওয়া, কেসটা যেন বেশ রহস্যময় হয়। যতটা সময় লাগবে ভেবেছিল, লাগেনি। বাসন্তী দেবী কলেজের পাশের গলি দিয়ে ঝিনুকদের ট্যাক্সি ঢুকে পড়েছে ডোভার লেনে। আশেপাশের বাড়ির নম্বর পড়ে বোঝা যাচ্ছে ডক্টর নন্দীর বাড়ি গলির শেষ প্রান্তে। একটা সিগারেট গুমটিতে জিজ্ঞাসা করা হলো 19 বাইয়ের বাড়িটা কোথায়। দোকানদার আঙুল তুলে দেখিয়ে দিল। দোতলা বাড়িটা বেশ পুরনো, তবে ওয়েল মেনটেন্ড। ফুটপাতের ওপর এক ঝাঁকড়া গাছ, তার আড়ালে সদর দরজা। সন্ধ্যের আলো আর ল্যাম্পপোস্টটা দূরে বলে কি গাছ বোঝা যাচ্ছে না। বাড়ির সামনেটায় এক রাশ নির্জনতা থম মেরে আছে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিলেন দীপকাকু। গাড়ি থেকে নেমে এগিয়ে এলেন দরজার সামনে। ঝিনুকও পাশে এসে দাঁড়ালো। দরজার ওপর টিনের প্লেটে শুধু বাড়ির নম্বরটাই লেখা, কারো নাম লেখা নেই। চাপা গলায় দীপকাকু বললেন, ভদ্রলোকের কোনো আত্মগরিমা নেই, অথবা বাড়িতে ওর পজিশন খুব একটা ভালো নয়। এরকম একজন জ্ঞানীগুণী মানুষের নেমপ্লেট অবশ্যই দরজায় থাকত। ডোরবেলে হাত রাখলেন দীপকাকু। বাড়ির ভেতরে বেজে উঠল শব্দ। প্রত্যুত্তরে ভেসে এলো টিয়া পাখির ট্যাঁ ট্যাঁ। ডেকেই যাচ্ছে পাখিটা। একটু পরে দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে ফর্সা গোলগাল বছর 35-এর একটা লোক। জিজ্ঞেস করলেন, বলুন, এটা কি ডক্টর বিপুল নন্দীর বাড়ি? জানতে চাইলেন দীপকাকু। হ্যাঁ। উনি বাড়ি আছেন? আমরা একটু দেখা করতে চাই। ভদ্রলোক কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন ঝিনুকদের দিকে।
একটু পরে বলেন, কেন দেখা করতে চান? প্রশ্নটা ধরুন জেরার মতো। দীপকাকুর আচরণে অপ্রস্তুত ভাব। ঝিনুকের দিকে একবার তাকিয়ে নিয়ে ভদ্রলোককে বললেন, প্রয়োজনটা কি আপনাকে বলতেই হবে? ডক্টর নন্দীকে বলা যাবে না? হঠাৎই হাব ভাব বদলে গেল ভদ্রলোকের। একটু যেন তড়িঘড়ি করে বললেন, আপনারা আসুন, ভেতরে আসুন। ঝিনুকরা ভদ্রলোককে অনুসরণ করে। ভিতরে বাড়ির টিয়াটা যেন বলে ওঠে, কে এলো রে নাড়ু। উচ্চারণ মোটামুটি স্পষ্ট। সদরের পর গলি। বাদিকের প্রথম ঘরটায় ঢুকলেন ভদ্রলোক। এটাই ড্রয়িং রুম। পুরনো বাড়ির সঙ্গে মানানসই করে সোফা সেট, অন্যান্য আসবাব। ঝিনুকদের বসতে বলে ভদ্রলোক বসলেন সোফায়। চোখে মুখে কেমন যেন সংশয় মেশানো অস্থির ভাব। বললেন, ডক্টর নন্দী আমার বাবা। আপনারা কি আগে কখনো এসেছেন? মানে আমাদের সঙ্গে পরিচয় আছে? প্রশ্নটা কেন করা হচ্ছে বুঝতে পারছেন না দীপকাকু। মাথা নেড়ে বললেন, পরিচয় নেই, আজই প্রথম আসছি। উনি আমাদের আর্জেন্ট চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছেন। ভদ্রলোক সামান্য অবাক হয়ে বলেন, বাবা চিঠি পাঠিয়েছেন? কাকে দিয়ে? কবেকার লেখা? পরশুর ডেট দেওয়া, কুরিয়ার করে পাঠিয়েছেন। অবাক ভাব কমল। ডক্টর নন্দীর ছেলে বললেন, ও, তা চিঠিটা একবার দেখতে পারি কি? অফকোর্স, বলে বুক পকেট থেকে খামশুদ্ধ চিঠি বার করে ভদ্রলোকের হাতে দিলেন দীপকাকু। খাম থেকে চিঠি বের করে পড়তে থাকলেন ডক্টর নন্দীর ছেলে। কপালে তৈরি হলো অজস্র ভাঁজ। পড়া শেষ করে দীপকাকুর দিকে বিষম বিস্ময়ে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। বললেন, আপনি ডিটেকটিভ? বাবা গোয়েন্দা ডেকে পাঠিয়েছিলেন? ঝিনুক বুঝতে পারে না ভদ্রলোকের কোন ব্যাপারটা মানতে অসুবিধা হচ্ছে, দীপকাকুকে গোয়েন্দা বলে নাকি বাবার চিঠিটা। নিজের পরিচয় সুনিশ্চিত করতেই বোধহয় পকেট থেকে পার্সোনাল কার্ড বের করে ভদ্রলোককে দিলেন দীপকাকু। তারপর সন্দিগ্ধ স্বরে জানতে চাইলেন, আপনি ডেকে পাঠিয়েছিলেন বললেন কেন? আপনার বাবা কি কোথাও গেছেন, আউট অফ স্টেশন? বাবা নিরুদ্দেশ হয়েছেন, বলে ডক্টর নন্দীর ছেলে চিঠিটা ফেরত দিলেন দীপকাকুকে। ঝিনুকের মাথা টাল খেয়ে মুখ দিয়ে বেরিয়ে গেল, কবে? আজ ভোরবেলা, মর্নিং ওয়াকে বেরিয়ে আর ফেরেননি। হতভম্ব ভাবটা কাটিয়ে দীপকাকু জানতে চাইলেন, নিরুদ্দেশ মানে কি স্বেচ্ছায়? হ্যাঁ। কি করে বুঝলেন? একটা চিঠি রেখে গিয়েছেন। ক্ষণিক নীরবতা নেমে এলো ঘরে। ঝিনুকের মন খারাপ। যদি বা একটা ভদ্রস্থ কেসের সম্ভাবনা দেখা দিয়েছিল, যিনি তদন্তের ভার দেবেন তিনি নিজেই উধাও। একটা কথা ভেবে অবাক হচ্ছে ঝিনুক। ডক্টর নন্দী যদি বাড়ি ছেড়ে চলেই যাবেন, ডেকে পাঠালেন কেন দীপকাকুকে? ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে। দীপকাকু হঠাৎ বলে ওঠেন, চিঠিটা একবার দেখাতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা বসুন, আমি এখনই নিয়ে আসছি, বলে ঘর থেকে বেরিয়ে গেলেন ডক্টর নন্দীর ছেলে। ভীষণ গম্ভীর হয়ে দীপকাকু ঘরের চারপাশে চোখ বোলাচ্ছিলেন। ঝিনুকের মাথায় অনেক সম্ভাবনার কথা এলেও বলতে পারছে না, পাছে দীপকাকু বিরক্ত হন। নাকের ডগা দিয়ে কেসটা উড়ে গেল, মেজাজ নিশ্চয়ই ভালো নেই। ট্রেতে 3টে ধোঁয়া ওঠা কাপ নিয়ে ঘরে ঢোকে কাজের লোক।
ভেতর বাড়িতে টিয়াটা আবার চেঁচামেচি শুরু করেছে। কি বলছে এখন আর ঠিক বোঝা যাচ্ছে না। কাজের লোক ট্রে থেকে কাপগুলো নামিয়ে রাখলো সেন্টার টেবিলে। ঝিনুক বলে, আমি কিন্তু চা খাই না। লোকটা কেমন যেন এক্সপ্রেশনলেস। ঝিনুকের দিকে একবার তাকিয়ে একটা কাপ তুলে নেয় ট্রেতে। এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। দীপকাকু ডাকেন, এই শোনো। লোকটা ঘুরে দাঁড়ায়। দীপকাকু বলেন, তোমাদের পাখিটা তো খুব কথা বলে, কি পাখি এটা? চান্দনা, জবাব দেয় লোকটা। পাখিটা কি যেন একটা বলছে, লালু না নাড়ু, কার যেন নাম ধরে ডাকছে। কাজের লোকটি এবার হাসে, বলে, ডাকছে লালুকে। কে লালু? জানতে চায় দীপকাকু। বড়বাবুর কাজের লোক, পাখিটাকে খুব ভালোবাসত। লালু চলে যাওয়ার পর থেকেই পাখিটা বেশ ছটপট করছে। দীপকাকু বলেন, বড়বাবু মানে তুমি বোধ হয় ডক্টর নন্দীর কথা বলছো? হ্যাঁ। তার আলাদা কাজের লোক? কথাটা যেন নিজেকেই বললেন দীপকাকু। প্রায় নিশ্চিত হয়ে পরের কথাটা তুললেন। বাবুর ফোনের লাইন নিশ্চয়ই আলাদা। আমরা ঘণ্টাখানেক আগে ফোন করেছিলাম, কেউ তুলল না। বড়বাবুর ঘরটা কি খুব দূরে? না তো, বাবুর ঘরে ফোন বাজলে দিব্যি শোনা যায়। আমরা ফোনের আওয়াজ পাইনি, বলল লোকটা। দীপকাকু প্রসঙ্গ পাল্টালো, লালু গেল কোথায়? দেশের বাড়ি। দীপকাকু পরের প্রশ্নে যাবেন, পর্দা সরিয়ে ঢুকলেন ডক্টর নন্দীর ছেলে। চিঠিটা আনতে একটু যেন বেশি সময় নিলেন। কাজের লোক ঘর থেকে বেরিয়ে গেল। সোফায় বসে দীপকাকুর দিকে একটা চিরকুট এগিয়ে দিলেন ভদ্রলোক। লাইন টানা ছোট নোটবুকের পাতায় লেখা চিঠি। একবার চোখ বুলিয়ে দীপকাকু খুললেন ডক্টর নন্দীর কুরিয়ারে পাঠানো চিঠি। দুটো পাশাপাশি নিয়ে নিজের মোটা চশমায় প্রায় ঠেকিয়ে ফেলেছেন। ঝিনুক বুঝতে পারছে এত খুঁটিয়ে কি দেখছেন দীপকাকু, হাতের লেখা দুটো এক কিনা। নিশ্চিত হয়ে দীপকাকু চিরকুটটা চালান করলেন ঝিনুকের হাতে। ডক্টর নন্দীর ছেলেকে জিজ্ঞেস করলেন, নোটটা কোথায় রাখা ছিল? টেবিলের ওপর পেপার ওয়েট চাপা দেওয়া, বললেন ভদ্রলোক। এক নিমেষে নোটটা পড়ে নিয়েছে ঝিনুক। চললাম পাহাড়ের ওপারে, যেখানে সর্বদা দিন অপেক্ষা করছে তিনি। জরা ব্যাধি নিয়ে আর কোনো কষ্ট থাকবে না। এই কটা লাইনের মাঝে অনেক অক্ষর পেন দিয়ে গোল পাকানো। শেষের দুটো লাইন তো পুরোপুরি কাটা। চিঠিটা কেমন যেন অসম্পূর্ণ, বেখাপ্পা লাগে ঝিনুকের। দীপকাকু ঠিক সেই কথাটাই তুললেন। আচ্ছা মিস্টার নন্দী, আপনার বাবার চিঠি কি একটু অসংলগ্ন নয়? নিচের ঠোঁট উল্টে কি একটু ভেবে নিলেন ভদ্রলোক। বললেন, কথাটা আপনি ভুল বলেননি। বাবার কথাবার্তা কখনোই এতটা এলোমেলো ছিল না। হাতের লেখা এক হলেও কথাগুলো যেন অন্য কারো। আমার একটা ব্যাপারে খটকা লাগছে। কি ব্যাপারে? চায়ে চুমুক দিতে দিতে জানতে চান দীপকাকু। বিষয়টা বলতে গিয়েও চুপ করে গেলেন ভদ্রলোক। হঠাৎ সুর পাল্টে বলতে শুরু করলেন, দেখুন মিস্টার বাগচি, আমার বাবা আপনাকে ডেকে পাঠিয়েছিলেন, আমি নই। আমরা ইতিমধ্যে থানায় মিসিং ডায়েরি করেছি, পুলিশ খোঁজ খবরও নেওয়া শুরু করেছে। আমি আর এ ব্যাপারে অন্য কারো সাহায্য নিতে চাই না। এই তো প্রায় বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হলো। ঝিনুকের খুবই অপমানিত লাগে।
দীপকাকুর তেমন কোনো প্রতিক্রিয়া নেই। ঠান্ডা গলায় বলতে শুরু করেন, আপনার বাবা বিপদে পড়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তার অনুপস্থিতি দেখে আমি কাজ বন্ধ রাখতে পারি না। বিশেষ করে যখন ওর নিরুদ্দেশ হওয়ার ঘটনায় আমি অনেক অসঙ্গতি দেখতে পাচ্ছি। কথা বলতে বলতে সেলফোন বের করে ডায়াল করছেন দীপকাকু। ফোন কানে দিয়ে বললেন, হ্যালো, লালবাজার কন্ট্রোল, ইন্সপেক্টর রঞ্জন দত্তকে দিন না। বলে একটু চুপ থাকলেন দীপকাকু। ডক্টর নন্দীর ছেলের মুখের ভাব নরম হয়েছে। রঞ্জন কাকুকে চেনে চিনুক, আগের কেসে খুব হেল্প করেছিলেন। রঞ্জন কাকু ধরলেন মনে হলো। দীপকাকু বলছেন, দীপঙ্কর বলছি, ডোভার লেনে একটা ইনভেস্টিগেশনে এসেছি। বালিগঞ্জ থানার ওসিকে বলে রাখিস তো, দেখা করতে হতে পারে। অপর প্রান্তের কথা শুনতে শুনতে দীপকাকু ইশারায় ডক্টর নন্দীর ছেলেকে বলেন, কথা বলবেন? স্ত্রস্ত ভঙ্গিতে মাথা নাড়েন ভদ্রলোক। দীপকাকু ফোন অফ করেন। ডক্টর নন্দীর ছেলে মোলায়েম গলায় বলতে থাকেন, কিছু মনে করবেন না মিস্টার বাগচি, আমার মনের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। মর্নিং ওয়াকে বেরিয়ে বাবা আর ফিরলেন না। তারপর এই চিঠি। সকাল থেকে থানা, ফোন, পুলিশ করে বেড়াচ্ছি। আপনারা এসে আরও জটিল করে দিলেন পরিস্থিতি। বলছেন বাবা আপনাদের ডেকে পাঠিয়েছিলেন। এরপর কি আর মাথা ঠান্ডা রাখা যায়? সঙ্গে সঙ্গে মুড বদলে ফেললেন দীপকাকু। পরম শুভানুধ্যায়ীর মতো বলতে থাকলেন, মাথা আপনাকে ঠান্ডা রাখতেই হবে। ছেলে হিসাবে আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। বাই দ্য ওয়ে, আপনি কি এক ছেলে? আরও কোনো ভাই বোন? আমার পরে একটা ভাই আছে, কালই ট্যুরে গিয়েছে শিলিগুড়ি। ফোনে যোগাযোগ করেছি, আগামীকাল সকালের ফ্লাইটে এসে যাবে। ভাইয়ের নাম অম্লান। বলেই জিভ কাটলেন ভদ্রলোক। সরি, এতক্ষণ নানা রকম কথায় নিজের নামটাই বলা হয়নি। আমি হচ্ছি অমিতেশ। ঝিনুক একটা ছোট্ট নোটবুক, পেন সঙ্গে এনেছে। আগের কেসে এ দুটোর প্রয়োজনীয়তা বুঝেছিল। নোটবুকে পয়েন্ট লিখতে শুরু করে দিয়েছে ঝিনুক। দীপকাকু পরের প্রশ্নে যান, আপনাদের পেশা? অম্লান একটা ওষুধ কোম্পানির সেলস ম্যানেজার। আমি ব্যাংকে আছি। আপনারা দুই ভাই কি ফ্যামিলি নিয়ে এই বাড়িতেই থাকেন? হ্যাঁ। এ বাড়িটা শুধু আপনাদের? আর কোনো অংশীদার নেই তো? না। এবার আপনারা বাবার পড়াশোনা এবং গবেষণার ব্যাপারে বলুন। বছর দুয়েক হলো গবেষণা ছেড়ে দিয়েছেন বাবা। কলকাতার এক বায়োটেকনোলজি ইনস্টিটিউটের অধীনে রিসার্চ করতেন। যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাসি নিয়ে পড়াশোনা করার পর বায়োটেকনোলজি পড়েছিলেন নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটিতে। কোর্স কমপ্লিট করে দেশে ফিরে আসেন। কলকাতাতে ইনস্টিটিউশনে জয়েনও করেন। আর কখনো বিদেশে গিয়েছেন? না। বাড়িতে অবসর সময় কিভাবে কাটাতেন? বই পড়া, ইন্টারনেট সার্ফ করা, এ পাড়া ও পাড়া হেঁটে চলে বেড়ানো, বাগান করা, কখনো কখনো বন্ধুদের বাড়িতে যাওয়া। প্রকৃত অবসর জীবনযাপন বলতে যা বোঝায় আর কি। একটু সময় নিয়ে ভ্রু কুঁচকে দীপকাকু জিজ্ঞেস করলেন, গবেষণার সঙ্গে আর কোনোভাবে যোগাযোগ ছিল না? না। সত্যি বলতে কি, রিসার্চটা বাবা চাকরির মতোই করতেন। ইনস্টিটিউট থেকে রিটায়ারমেন্টের পর ও ব্যাপারে আর মাথা ঘামাননি। থাইয়ের ওপর নোটবুক রেখে সমস্ত ইনফরমেশন ছোট করে নোট করে নিচ্ছে ঝিনুক। হঠাৎ চোখ তুলে দেখে দীপকাকু তার দিকেই তাকিয়ে আছেন। মুখ ঘুরিয়ে নেন।
অমিতেশবাবুকে বলেন, আপনার বাবার ঘরটা কি একবার দেখতে পারি? চলুন, খুবই অনিচ্ছের সঙ্গে বলেন অমিতেশবাবু। ড্রয়িং থেকে বেরিয়ে বিশাল ডাইনিং। এখানে এসে বাড়ির অন্য সদস্যদের দেখা গেল। কিছু সন্ত্রস্ত এবং চাপা কৌতূহলে সবাই ঝিনুকদের দেখছে। দুজন ভদ্রমহিলা, সম্ভবত বিপুল নন্দীর দুই পুত্রবধূ। ঝিনুকের বয়সী একটি মেয়ে, তার চেয়ে ছোট একটি ছেলে। এরা নিশ্চয়ই নাতি নাতনি, আর সেই কাজের লোক। ঘরের আসবাব থেকে শুরু করে সবার মুখের ওপর চোখ বুলিয়ে দীপকাকু অনুসরণ করলেন অমিতেশবাবুকে। ডাইনিং পেরিয়ে লম্বা একফালি বারান্দায় এসে পড়ল ঝিনুকরা। অমিতেশবাবুর উদ্দেশ্যে দীপকাকু বললেন, আপনার মাকে তো দেখলাম না। মা বছর 5 হলো মারা গিয়েছেন। ও, আই এম সরি বলে দীপকাকু হঠাৎ দাঁড়িয়ে গেলেন। চোখ বারান্দায় লাগোয়া আবছা অন্ধকারে বাগানের দিকে। বাগানের কম ওয়াটের আলোয় যতটুকু সম্ভব আলোকিত হয়ে আছে গাছপালা। ঝিনুকের প্রথম চোখেই পড়েনি বাগানটা। এখানে এসে বাড়ির আবহাওয়াটাই যেন পাল্টে গেল। বাড়ি থেকে বোঝাই যায় না এত জমি নিয়ে এই বাড়ি। পকেট থেকে টর্চ বার করে গাছপালার ওপর ফেললেন দীপকাকু। বড় গাছ তেমন নেই, ম্যাক্সিমাম হাইট 5 ফুট। দীপকাকু বললেন, অনেক ধরনের গাছ আছে দেখছি, নিয়মিত পরিচর্যাও হয়। হ্যাঁ, বাবার শখ, বললেন অমিতেশ। এই শখটা কি অবসর জীবনের, না আগেও ছিল? জানতে চেয়ে টর্চ অফ করলেন দীপকাকু। প্রশ্নটা ঠিক কেন করা হলো বুঝল না ঝিনুক। অমিতেশবাবু উত্তর দিলেন, আগে শখ থাকলেও সময় পেতেন না, ইদানিং বাগান নিয়ে খুব মেতেছিলেন। নিজের হাতেই সব কাজ করতেন? না, বাবার খাস কাজের লোক লালু বাবাকে হেল্প করত। সেও তো 4 দিন হলো কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তথ্যটা যেহেতু জানা, দীপকাকু নীরব থেকে হাঁটতে লাগলেন। বারান্দার একরকম শেষ একতলার ঘরের সামনে এসে দাঁড়ালেন অমিতেশবাবু। এটাই তার বাবার, মানে ডক্টর বিপুল নন্দীর ঘর। দরজায় তালা মারা। অমিতেশবাবু পকেট থেকে চাবি বের করে খুললেন। পাল্লা ঠেলে ভেতরে ঢুকতে যাবেন, বাধা দিলেন দীপকাকু। দোরগোড়ায় দাঁড়িয়ে ঘরের অন্ধকার মেঝেতে টর্চের আলো ফেললেন। ঝিনুক টের পাচ্ছে তাদের পেছনে এসে দাঁড়িয়েছে বাড়ির বাকি সদস্যরা। টর্চ নিভিয়ে দীপকাকু বললেন, মেঝেই অনেক পায়ের ছাপ দেখা যাচ্ছে। ডক্টর নন্দী নিরুদ্দেশ হওয়ার পর কি আপনারা ওকে ঘরের মধ্যে খুঁজেছিলেন? খুবই শ্লেষ মিশ্রিত প্রশ্ন। বারান্দার ঝিমোনো আলোয় অমিতেশবাবুর মুখটা বড় ফ্যাকাশে দেখালো। দীপকাকুর পরবর্তী নির্দেশ, যান, এবার ঘরের আলো জ্বালুন। ঘরে ঢুকে লাইট জ্বালালেন অমিতেশবাবু। সামান্য আগোছালো ঘর। মনে হচ্ছে ডক্টর নন্দী কিছু সময়ের জন্য বাইরে গেছেন, এখনই ফিরবেন। ঘরটা স্বয়ং সম্পূর্ণ। কি নেই এখানে? টেবিল, চেয়ার, কম্পিউটার ডেস্ক, র্যাক ভর্তি বই, ছোট স্টিল আলমারি। এমনকি ঘরের কোণে টেবিলের ওপর একটা হিটার এবং চায়ের সরঞ্জামও দেখা গেল। দীপকাকুর চোখ সিঙ্গেল বেডের ওপর স্থির। দৃষ্টি অনুসরণ করে ঝিনুক দেখতে পায় বিছানার ওপর ফোন সেট। অস্ফুটে দীপকাকু বলেন, আমাদের করা ফোনের আওয়াজ এই জন্যেই বাড়ির লোক শুনতে পাননি। জিন্সের পকেট থেকে ফের নোটবুক বের করে ফেলেছে ঝিনুক। দীপকাকু চলে গিয়েছেন চা তৈরি টেবিলের সামনে। হিটারটা অন অফ করে দেখে নিলেন চালু আছে।
চায়ের আনুষঙ্গিক কৌটোগুলো পরীক্ষা করলেন। তারপর এলেন বাইরের র্যাকের কাছে। বেশিরভাগ বই বায়োটেকনোলজির ওপর। 2-4টে বই বের করে উল্টে পাল্টে দেখে রেখে দিলেন। কম্পিউটার চালু করার চেষ্টা করলেন দীপকাকু। অন হলো, কিন্তু তার চেয়ে বেশি কিছু করা গেল না। পাসওয়ার্ডে এন্ট্রি দিতে হবে। ডক্টর নন্দী ছাড়া সেটা নিশ্চয়ই আর কারও জানা নেই। রিডিং টেবিলে গিয়ে পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বার করলেন। কাগজপত্র চোখের সামনে তুলে পরীক্ষা করছেন। দীপকাকুর তদন্তের এই পর্যায়টা ভীষণ বোরিং। আবার এটাও ঠিক, এই সামান্য জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে রহস্যের অনেক সূত্র। টেবিলের ড্রয়ার খুলেছেন দীপকাকু। বেরোলো ট্যাবলেটের ফয়েল, গোটা কয়েক পেন, খাম, পোস্টকার্ড, জোয়ানের শিশি। আতশকাচ পকেটে রেখে টেবিল থেকে তুলে নিলেন পেপার ওয়েট, পেন স্ট্যান্ডের সঙ্গে ডেট চেঞ্জিং ক্যালেন্ডার। ঝিনুক লক্ষ্য করে ডেটটা কালকে রয়ে গেছে, পাল্টানো হয়নি। টেবিল ক্লকটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন দীপকাকু। দম দেওয়া পুরনো দিনের ঘড়ি। অমিতেশবাবুর উদ্দেশ্যে বললেন, আপনার বাবা মর্নিং ওয়াকে কটায় বেরোতেন? সকাল 6টা নাগাদ, বললেন অমিতেশবাবু। বইপত্তরের আড়ালে থাকা অ্যাশট্রে বের করলেন দীপকাকু। ফিল্টারের টুকরোগুলো পরীক্ষা করতে করতে বললেন, আপনার বাবা সম্ভবত স্মোক করতেন না? অমিতেশবাবু বিস্মিত কণ্ঠে সমর্থন করলেন কথাটা। বললেন, ঠিকই ধরেছেন, সিগারেটের টুকরোগুলো বাবার বন্ধুদের। কেউ দেখা করতে এলে উনি অ্যাশট্রেটা বার করে দিতেন। আপনি কি করে বুঝলেন ব্যাপারটা? কাল রাতের খাওয়া ফ্রেশ ফিল্টারের টুকরো নেই আর বিভিন্ন ব্র্যান্ডের ফিল্টার দেখে। বলে দীপকাকু জানতে চাইলেন, শেষ কোন বন্ধু এসেছিলেন দেখা করতে? আমি ঠিক বলতে পারবো না, আমি তো সবসময় বাড়ি থাকি না। কে বলতে পারবে? কেশব, মানে আমাদের কাজের লোক জানতে পারে। দাঁড়ান, ডাকছি। ডাকতে হলো না। দোরগোড়ার ভিড় থেকে কেশব ঘরে এসে হাজির। কেশবকে নতুন করে প্রশ্নটা করলেন দীপকাকু। সে মাথা চুলকে বলল, আগে মনে পড়ছে না। দরজার ভিড়ের দিকে তাকালেন দীপকাকু। ডক্টর নন্দীর 2 পুত্রবধূ সরে গেলেন। অপার কৌতূহল নিয়ে দাঁড়িয়ে রইল নাতি নাতনি। তাদেরও বোধহয় উত্তরটা জানা নেই। ফের অ্যাশট্রে নিয়ে পড়লেন দীপকাকু। ঘেটে ঘুটে একটা ফিল্টার বের করলেন। গা ঘিন ঘিন করছে ঝিনুকের। দীপকাকুর কোনো বিকার নেই। ফিল্টারটা আতশকাচের সামনে ধরে কিছুক্ষণ দেখে বললেন, ডক্টর নন্দীর বন্ধুদের মধ্যে কে পান খান? ঝিনুক আশঙ্কিত হয়। অতিরিক্ত পর্যবেক্ষণ চালাতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে দীপকাকুর। হাতে এক জিনিস, বলছেন অন্য কিছুর কথা। ঘরের বাকি 2জন ঝিনুকেরই মতো অবাক। একটু পরে দীপকাকু নিজেই বলতে শুরু করেন, এই সিগারেটটা যার খাওয়া তিনি পানও খান, লাল ছোপ লেগে রয়েছে ফিল্টারের শেষে। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেশব বলে ওঠে, কবরেজ মশাই, উনি বাবুর কাছে সপ্তাহে 1-2বার অন্তত আসতেন। আজকাল কারো বাড়ি কবিরেজ মশাই আসেন শুনে অবাক হলো ঝিনুক। কেন আসতেন বোঝা যাচ্ছে না। দীপকাকু বলে ওঠেন, অমিতেশবাবু, আপনার বাবার হাই প্রেশার সুগার কি অনেক দিনের সঙ্গী? অমিতেশবাবুর এক্সপ্রেশন হলো দেখার মতো। ম্যাজিক দেখে যেমন বোকা ও আনন্দিত হয় মানুষ, বলে উঠলেন, মার্ভেলাস,
এতক্ষণে আমি মেনে নিচ্ছি আপনি একজন বড় মাপের গোয়েন্দা। কি করে আন্দাজ করলেন বাবার এসব রোগ আছে? নিরুত্তাপ গলায় দীপকাকু বলেন, পে জায়গায় হাততালি দিচ্ছেন মিস্টার নন্দী। ইটস ভেরি সিম্পল। ট্যাবলেটের ফয়েলগুলো সুগার প্রেশারের কমন ওষুধ, আর চায়ের সরঞ্জামের মধ্যে দেখলাম চিনির বদলে স্যাকারিন। সূত্রগুলো শুনে অমিতেশবাবুর বিস্ময় বাড়ল বই কমল না। দীপকাকু ফের বলেন, অসুখে বোধহয় খুবই কষ্ট পাচ্ছিলেন, সেই কারণেই রেখে যাওয়া নোটে লিখেছেন জরাব্যাধির কথা। হতেও পারে, চিন্তান্বিত গলায় বললেন অমিতেশবাবু। কবিরাজ মশাই কি ডক্টর নন্দীর চিকিৎসার কারণে আসতেন? দীপকাকুর প্রশ্নের উত্তরে মাথা নাড়েন অমিতেশবাবু। বলেন, আমি ঠিক জানি না, ভদ্রলোকে একবার মাত্র দেখেছি। দুস্থ অভাবী চেহারা। বাবার বন্ধু হিসাবে ঠিক মানা যায় না, হয়তো আর্থিক সাহায্য পেতে বাবার কাছে আসতেন। সরাসরি টাকা না দিয়ে বাবা তার কাছে ওষুধ নিতেই পারেন, খেতেন বলে মনে হয় না। তাহলে চিকিৎসা করাতেন কার কাছে? ডাক্তার অমল চ্যাটার্জি, আমাদের হাউস ফিজিশিয়ান, এ পাড়াতেই থাকেন, বাবার বন্ধুর মতো। বাবার কাছে নিছক আড্ডা মারতেও আসতেন। কবিরাজ মশাইয়ের প্রতি আপনার বাবার দুর্বলতার কারণ? সরি, এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। বাবা আমাদের কাছে ততটা খোলামেলা ছিলেন না। একদম ব্যক্তিগত কোনো ধরনের প্রশ্ন করতে সাহস পেতাম না আমরা। অমিতেশবাবুর কথার পর খানিকক্ষণ সময় নিয়ে কি যেন ভাবলেন দীপকাকু। তারপর বললেন, খুব রিসেন্টলি আর একজন আপনার বাবার কাছে আসতেন, যিনি কিং সাইজের বিদেশি সিগারেট খান। 4-5 দিন আগে এসেছিলেন। ফিল্টারগুলো দেখে অন্তত তাই মনে হচ্ছে। তিনি কে? অমিতেশবাবু জানেন না। কেশবের দিকে তাকান। কপাল কুঁচকে কেশব বলে, বাবুর বন্ধুবান্ধব অনেকেই আসতেন, কে লম্বা সিগারেট খেতেন খেয়াল করিনি। আমি তো এই ঘরে বড় একটা আসতাম না, লালুই সব কাজ করত। উত্তর আসে দূরগোড়া থেকে, রামেন্দু দাদু। গলাটা বাচ্চা ছেলেটির। দীপকাকু হাতের ইশারায় ছেলেটাকে ঘরের মধ্যে ডেকে নেন। 12 বছরের ছেলেটাকে দেখে বোঝা যায় এমনিতেই দুষ্টু, এখন একটু থতমত খেয়ে আছে। সামনে এসে দাঁড়াতে দীপকাকু তার নাম জিজ্ঞাসা করেন। সে বলে, অনির্বাণ নন্দী। ডক্টর বিপুল নন্দী তোমার দাদু? বলেন দীপকাকু। মাথা হেলিয়ে হ্যাঁ বলে অনির্বাণ। দীপকাকু জিজ্ঞেস করেন, রমেন্দ্র দাদুকে তুমি লাস্ট কবে আসতে দেখেছিলে এ বাড়িতে? একটু ভেবে অনির্বাণ বলে, তখন লালুদা ছিল। রামেন্দ্র দাদু সিগারেট আনতে মোড়ের দোকানে গিয়েছিল লালুদা, আমিও গিয়েছিলাম সঙ্গে। লালুদা তার মানে তোমাকে খুব ভালোবাসতো, দেশের বাড়ি চলে গেল কেন? জানতে চান দীপকাকু। দাদু লালুদাকে তাড়িয়ে দিয়েছে। কেন? দাদু জিনিসপত্র খালি হারিয়ে যাচ্ছিল, লালুদা খুঁজে দিতে পারত না। কি কি জিনিস হারিয়ে যাচ্ছিল দাদুর? চশমা, পেন, ডায়েরি, বিস্কুটের কৌটো, ফ্লফি, ফাইল, আরও অনেক কিছু। ওকে বলে দীপকাকু এবার দৃষ্টি ফেরালেন অমিতেশবাবুর দিকে। বললেন, এ নিশ্চয়ই আপনার ভাইপো, দাদুর অনেক খবর রাখে দেখছি। অনির্বাণকে কাছে টেনে নেন অমিতেশ। স্নেহ মিশ্রিত গলায় বলেন, বাবা সবাইকে দূরে সরিয়ে রাখলেও একে পারত না। সময় অসময় ঢুকে যেত দাদুর ঘরে।
আমার তো মনে হয় বাবার জিনিসগুলো লুকিয়ে রাখতো অনি, বকুনি খেত লালু। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে অনির্বাণ। মোটেই না, আমি সব কিছু লুকোতাম না। দাদু নিজেই অনেক কিছু হারিয়ে ফেলে পরে খুঁজে পেত। কথাগুলো দীপকাকুর কানে ঢুকছে কিনা বোঝা যাচ্ছে না। ঠোঁটের নিচে আঙ্গুল রেখে মেঝের দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। ঘরের মধ্যে এখন শুধুই টেবিল ক্লকের টকটক শব্দ। চিন্তা ভেঙে দীপকাকু অমিতেশবাবুকে বলেন, রামেন্দ্রবাবুর সম্বন্ধে কিছু বলতে পারবেন? পারবো। বাবার স্কুলবেলা থেকে বন্ধু, যাদবপুরেও একসঙ্গে পড়েছেন। তারপর সেই যে বিদেশে চলে যান, ফিরেছেন 1 মাস হলো। আমি শুনেছি ইতিমধ্যে বাবার কাছে বেশ কয়েকবার এসেছেন। আমার সঙ্গে দেখা হয়নি। ওর ঠিকানা? ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের সামনের গলিতে ওর পৈতৃক বাড়ি। এখন ওখানে আছেন কিনা জানি না। ওর পুরো নাম রামেন্দ্র মল্লিক। নাম অ্যাড্রেস ঝিনুক নোট করে নিল। দীপকাকু আর চোখে দেখে নিয়ে অমিতেশবাবুকে বললেন, আর একজনের ঠিকানা আমার লাগবে, কবিরেজ মশাই। নাম আমি বলতে পারবো, নরনারায়ণ চট্টোপাধ্যায়। শিয়ালদার কাছে কোথায় যেন চেম্বার আছে। ফাইন। বলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দীপকাকু। একটু পরে বললেন, একটাই শুধু খচখচানি থেকে গেল। কি? জানতে চাই ঝিনুক। যে পাতায় উনি নোট রেখে গিয়েছেন, সেই ছোট নোটবুকটা কোথাও দেখছি না। ঝট করে একটা সম্ভাবনার কথা মাথায় আসে ঝিনুকের। দীপকাকুকে বলে, ওটা আলমারিতে থাকতে পারে? থাকার কথা নয়, পাতা ছিঁড়ে বিদায়ী চিঠি লেখার পর নোটবুক আলমারিতে তুলে রাখাটা একটু অস্বাভাবিক, তবে দেখা যেতে পারে, কারণ চিঠির বয়ানটা মোটেই স্বাভাবিক নয়। দীপকাকুর কথা শেষ হতেই অমিতেশবাবু বলেন, চাবি কোথায় আমি কিন্তু জানি না। আমি জানি, বলে ওঠে অনির্বাণ। অনুমতির তোয়াক্কা না করে সোজা চলে যায় বইয়ের র্যাকের সামনে। একটা মোটাসোটা বই বার করে, তার মধ্যে চাবি। ডক্টর নন্দী হয়তো ওকে লুকোনোর জন্যই চাবিটা ওখানে রেখেছিলেন। চাবি নিয়ে দীপকাকু আলমারি খুলতে যাবেন, ঝিনুকের চোখে ভেসে উঠল একটা দৃশ্য। পাল্লা খোলার সঙ্গে সঙ্গে ডক্টর নন্দীর মৃতদেহ দীপকাকুর ঘাড়ে এসে পড়েছে। তেমন কিছু ঘটল না। কাপড় জামায় ঠাসা একটা সাধারণ আলমারি যেমন হয় তেমনই। লকারটাও খুলে ফেললেন দীপকাকু। সেখানে বেশ কিছু ফ্লফি ডিস্ক দেখা গেল। একটা ফটো অ্যালবামও আছে। ফ্লফি ডিস্ক নামিয়ে পেছন থেকে অ্যালবাম বার করলেন দীপকাকু। পাতা উল্টে মন দিয়ে দেখতে লাগলেন ফটোগুলো। ঝিনুক পাশে এসে দাঁড়ায়। বেশিরভাগই মিটিং কনফারেন্সের ফটো, কিছু পারিবারিক ফটোও আছে। অমিতেশবাবু এসে নিজের বাবাকে ফটোর মধ্যে থেকে চেনালেন। ছোটখাটো সম্ভ্রান্ত চেহারা ডক্টর নন্দীর। দু একটা ফটোতে ডক্টর নন্দীর পাশে একটা গ্রাম্য লোককে দেখা যাচ্ছে। দীপকাকু বললেন, এ নিশ্চয়ই লালু। এর দেশের বাড়ি কোথায়? ওড়িশার বালাসোর জেলার কোনো একটা গ্রামে। বাবার বিশ্বনাথ জেঠু চাঁদিপুরে বেড়াতে গিয়ে লালুকে নিয়ে আসেন। ওর তিনকুলে কেউ নেই। বিশ্বনাথ জেঠুর পরিচয়টা একটু দিন, বললেন দীপকাকু। আমাদের দুটো বাড়ি পরেই থাকেন, বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এ বাড়িতে উনিই বেশি আসতেন। ওর সঙ্গে মর্নিং ওয়াকে যেতেন বাবা। বিশ্বনাথ জেঠু আজ ভোরে বাবাকে রাস্তায় দেখতে পাননি। অমিতেশবাবুর কথার মাঝে অ্যালবাম থেকে ডক্টর নন্দীর সঙ্গে লালুর সবচেয়ে স্পষ্ট ফটোটা খুলে নিলেন দীপকাকু।
বিছানায় নামিয়ে রাখা ফ্লফি ডিস্কগুলো থেকে না বেছে দুটো ফ্লফি তুলে নিলেন। কেশবকে বললেন, একটা জুতোর ফাঁকা বাক্স দাও তো। বায়না শুনে ঝিনুক অবাক। কেশব অবুঝ দৃষ্টিতে কিছুক্ষণ দীপকাকুর মুখের দিকে তাকিয়ে বাক্স আনতে গেল। দীপকাকু ততক্ষণে টেবিল ঘড়িটা হাতে তুলে নিয়েছেন। অমিতেশবাবুকে বলেন, আপনার বাবার রেখে যাওয়া নোট, ফটো, ফ্লফি ঘড়িটা আপাতত আমার কাছেই থাক, যথাসময় ফেরত দেব। মুখ দেখেই বোঝা যাচ্ছে অমিতেশবাবুর তেমন সায় নেই। আমতা আমতা করে বলেন, পুলিশ বাড়িতে ইনভেস্টিগেশনে এসে এগুলো যদি চায়? আমার কার্ড তো আপনাকে দেওয়াই আছে, ফোন নাম্বারে একবার ডায়াল করে নেবেন, বাকিটা আমি সামলে নেব। অসন্তুষ্টি নিয়ে চুপ করে গেলেন অমিতেশবাবু। কেশব জুতোর বাক্স নিয়ে এসেছে। ফটো, ফ্লফি, ডক্টর নন্দীর রেখে যাওয়া নোট এবং সবশেষে টেবিল ঘড়িটা সন্তর্পণে বাক্সে রাখলেন দীপকাকু। একটা দড়ি দিয়ে জুতোর বাক্সটা বেঁধে নিলেন। এবার চলে গেলেন অন্য প্রসঙ্গে। লালু কি এ ঘরেই শুতো? না, এ ঘরে পেছনে একটা ঘর আছে, ওখানেই আমি আর লালু শুতাম, বলল কেশব। চলো ওই ঘরটা এবারে দেখা যাক। কি আর দেখবেন, লালুর নিজের জিনিসপত্র সব বেঁধে নিয়ে চলে গেছে, বলে কেশব। দীপকাকু বললেন, তবুও একবার দেখি। দীপকাকু ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বিছানায় রাখা ফোন সেটের রিসিভারটা কানে নিলেন, দেখলেন কানেকশন আছে কিনা। দীপকাকুর মুখ দেখে মনে হলো আছে। ফোন সেট তুলে রাখলেন টেবিলে। অমিতেশবাবুকে বললেন, একটু সজাগ থাকবেন, এ ঘরে ফোন আসতে পারে। দরজার দিকে এগিয়ে যাচ্ছেন দীপকাকু। ঝিনুক নোটবুক পকেটে রেখে এগোতে যাবে, কে যেন আলতো করে কুনি ধরে টান মারে। ঘুরে তাকাতেই ঝিনুক দেখে তার বয়সী একটি মেয়ে কখন যেন ঘরে ঢুকে এসেছে। মেয়েটার মুখে আলাপি হাসি, বলে, আমি পামেলা, তুমি? সৌজন্যের খাতিরে হাসি মুখে নিজের ভালো নাম বলে ঝিনুক। তার মন চলে গেছে দীপকাকুর পিছু পিছু। পামেলা ফের বলে, তুমি বুঝি ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট? মাথা হেলিয়ে হ্যাঁ বলে ঝিনুক। উৎসাহী গলায় পামেলা বলে, কাজটা দারুণ এক্সাইটিং না? ভীষণ থ্রিলিং। তুমি নিশ্চয়ই গেম অ্যান্ড স্পোর্টসে দারুণ। কি কি জানো তুমি? ক্যারাটে, রাইফেল শুটিং? শুকনো হাসে ঝিনুক। লালুর ঘরে হয়তো এতক্ষণে অনেক কিছুই ঘটে গেছে, অযথা তাকে আটকে রেখেছে পামেলা। হঠাৎই ঝিনুকের মাথায় আইডিয়া খেলে যায়, এই কেসের ব্যাপারে পামেলার একটা ছোট্ট করে ইন্টারভিউ নিলে কেমন হয়। দীপকাকু স্টাইলে ঝিনুক বলে, আচ্ছা পামেলা, তুমি ডক্টর নন্দীকে কাল পরশু কেমন দেখেছ? কোনো অসংলগ্ন কথাবার্তা, আচার আচরণ করছিলেন কি? না, দাদু একদম নর্মাল ছিল। ইনফ্যাক্ট দাদু বাড়ির সবার চেয়ে বেশি স্বাভাবিক, ঠান্ডা মাথার মানুষ। তোমার কি মনে হয় দাদু কেন নির্দেশ হলেন? মুখে চিন্তা ঘনালো পামেলার। অন্যমনস্ক গলায় বলে, বুঝতে পারছি না, তবে দাদুর সঙ্গে বাবা কাকার একদম পড়তো না। সঙ্গে সঙ্গে ঝিনুক জানতে চায়, ঝগড়া হতো? না, ঠিক ঝগড়া নয়, কোনো বিষয়েই মতের মিল হতো না। রাতে ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে বসে খাওয়া হয়, দাদু ইদানিং ঘরে খাবার পাঠিয়ে দিতে বলতেন। হতে পারে সংসারের ওপর অভিমান করে দাদু চলে গেছে। তথ্যটা মনের মধ্যে নোট করে নেয় ঝিনুক। বলল, তোমার সঙ্গে অন্য একদিন ভালো করে গল্প করা যাবে, এখন যাই, দেখি লালুর ঘরে কি হচ্ছে।
পামেলার বিস্ময়মুগ্ধ দৃষ্টি পেছনে ফেলে এগিয়ে গেল ঝিনুক। লালু কেশবের ঘরে এসে ঝিনুক দেখে দীপকাকুর হাতে বেশ কয়েকটা ড্রয়িং শিট। মন দিয়ে আঁকাগুলো দেখছেন দীপকাকু। অপটু হাতে জঙ্গল, পাহাড়, নদী, পেন্সিল স্কেচ। নিশ্চয়ই অনির্বাণের আঁকা। এত মন দিয়ে দেখার কি আছে ভাবতে গিয়ে দীপকাকুর কথায় হোঁচট খায় ঝিনুক। বলছেন, রং ইউজ করতো না লালু? অনির্বাণ উত্তর দেয়, না, দাদু ওকে শুধু স্কেচ করা শিখিয়েছিল। লালুদার ভালো লাগতো না, প্যাস্টেল কালার চাইতো আমার কাছে। ঝিনুক বুঝতে পারে এসব ড্রয়িং লালুর। নিজে জিনিসপত্র গুছিয়ে নিয়ে গেলেও আঁকাগুলো ফেলে গেছে। লালুকে তোমার দাদু আর কি কি শেখাতো? অনির্বাণকে প্রশ্ন করলেন দীপকাকু। লেখাপড়া শেখাতো বলে ঘরের কোণে মেঝেয় রাখা বই খাতা নিয়ে এলো অনির্বাণ। দীপকাকু উল্টে পাল্টে দেখে অমিতেশবাবুকে জিজ্ঞেস করলেন, ডক্টর নন্দীর কি ড্রয়িংয়ের ঝোঁক ছিল? ঠোঁট উল্টে মাথা নাড়েন অমিতেশ। বলেন, না, তেমন তো কিছু দেখিনি। বেশ বড় করে বললেন দীপকাকু। বই খাতা, ড্রয়িং শিট কেশবকে দিয়ে হাতের ধুলো ঝাড়লেন। তারপর বললেন, আপাতত আমার ইনভেস্টিগেশন শেষ। ঠিক বুঝলাম না, বললেন অমিতেশবাবু। দীপকাকু বলেন, আপনি যদি চান তদন্ত এগিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে আপনাকে আমার ক্লায়েন্ট হতে হবে। অর্থাৎ যা কিছু খরচ। কথা শেষ না হতে দিয়ে অমিতেশবাবু বলেন, বুঝেছি। তারপর কি যেন ভাবতে থাকেন। দীপকাকুর এরকম ব্যবসায়িক আচরণ দেখে খারাপ লাগে ঝিনুকের। অবশ্য এটাও ঠিক, দীপকাকু তো শখের গোয়েন্দা নন, এটাই ওর প্রফেশন। ভাবনা শেষ করে অমিতেশবাবু গম্ভীরভাবে বলেন, আপনি কি বুঝলেন? 1-2 দিনের মধ্যে বাবা নিজের থেকে ফিরে আসবেন না? না, শুধু তাই নয়, ডক্টর নন্দী স্বইচ্ছায় নিরুদ্দেশ হননি, কিডন্যাপড হয়েছেন। দীপকাকুর কথায় ঘরের সবাই চমকে উঠল। প্রবল উৎকণ্ঠায় অমিতেশবাবু বলে উঠলেন, আপনি শিওর? 100%, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন দীপকাকু। ঝিনুক ভেবে কুল করতে পারছে না কি করে দীপকাকু এত নিশ্চিত হচ্ছেন। কি একটু ভেবে নিয়ে অমিতেশবাবু জানতে চান, বাবাকে কেন কিডন্যাপ করা হলো? সেটা এখনো বোঝা যাচ্ছে না, হয়তো টাকার জন্য। চিন্তান্বিত অন্যমনস্ক গলায় বললেন দীপকাকু। অমিতেশবাবু বলেন, কই, এখনো তো মুক্তিপণ নিয়ে কোনো ফোন টোন এলো না। আসবে, আবার নাও আসতে পারে। ভাবনার গভীরে ডুব দেওয়া অবস্থায় কথাটা বললেন দীপকাকু। এবার অমিতেশবাবুর গলায় যেন একটু চ্যালেঞ্জের সুর। বলেন, যদি সত্যিই বাবা কিডন্যাপ হয়ে থাকেন, কেসটা আপনি নিন। আই উইল পে ফর দ্যাট। অ্যাডভান্স লাগবে কিছু? দিলে ভালো, নির্বিকার কণ্ঠে বলেন দীপকাকু। অমিতেশবাবু তড়িঘড়ি পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, সম্ভবত চেক বই অথবা ক্যাশ আনতে। শেষ করলাম রহস্যময় উপত্যকার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল এই আমাদের ছোট চ্যানেল গল্পের সাথে কিছুক্ষণে আবারও আপলোড হয়ে যাবে। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং গল্পটিতে লাইক করে দেবেন। আর পারলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।